দূরে দূরে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, যেগুলো আমাদেরকে দেখেই না লুকোচ্ছে। এখানে আসলে সামনে চোখ থেকে যে জিনিসটা দেখতে পাবেন, গাছের ওপরে এইরকম যে বসার যে ব্যবস্থা আছে না, এই জিনিসটা খুব কম ক্যাম্পে গেলে দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এটাই হচ্ছে আসল সৌন্দর্য, আসল অ্যাট্রাকশন। সকালের সময় বেশ একটা ঠান্ডা হালকা হালকা একটা বাতাস বইছে এখানে। জায়গাটা হয়তো অনেকের কাছেই চেনা, আবার অনেকের কাছেই কৌতূহলীয়। কলকাতার কাছাকাছি কম বাজেটে এমন ঘোরার জায়গা খুব কমই রয়েছে। মাত্র 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার দূরত্বে শীতের এই বছরের শেষে শেষ বিদায় এই ট্রিপ একেবারেই অন্যরকম। এবারের শান্তির ঠিকানায় রয়েছে সুন্দর একখানা নেচার ক্যাম্পের সন্ধান, যেখানে প্রকৃতির মধ্যে 24টা ঘন্টা ডুবে থাকা সম্ভব। মাত্র 2 মিনিট পায়ে হাঁটা রাস্তায় রয়েছে নির্জন এক সমুদ্র সৈকত, যেখানে রাশি রাশি ঝাউবন, সমুদ্র কিনারে দাঁড়িয়ে থাকা অসংখ্য নৌকো ট্রলার, সাদা বালির চরে রাশি রাশি লাল কাঁকড়া রয়েছে। উপরি পাওনা হিসেবে বলতে একটা ম্যানগ্রোভের জঙ্গল এবং বে অফ বেঙ্গল সমুদ্র, যেখানে রয়েছে মনোমুগ্ধকর ম্যানগ্রোভের জঙ্গল দিয়ে নৌকো করে সমুদ্রের মধ্যে বোটিংয়ের সুবিধে, সাথে রাশি রাশি পাখি দেখার সুযোগ। আর সাথে তো রয়েছেই একটা সুন্দর ক্যাম্পের পরিবেশে প্রিয়জনকে নিয়ে জমিয়ে দুপুর কিংবা রাতের বিভিন্ন প্রকার পদে ভুরিভোজ এবং ক্যাম্পফায়ারের পাশে বসে বারবিকিউ হাতে গল্পগুজবের মহা সুযোগ। কিন্তু এখন বেশি বললে মনে হবে হয়তো বাড়িয়েই বলছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তবে এই সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, তবে হতে হবে একজন প্রকৃত নেচার লাভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আপনার আর আমার সামনের গরমের ছুটি কাটানোর এক অন্যরকম স্বর্গ। আমার জার্নি শুরু হয়েছিল অন্যান্য বারের মতোই আমার রেল শহর পাঁশকুড়া জংশন থেকে। রাত্রি 10টা বেজে 47 মিনিটের মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে রওনা হয়ে যাই প্রথমে হাওড়া জাংশনের উদ্দেশ্যে। এমনিতে হাওড়া পর্যন্ত এই ট্রেনের ট্রাভেল টাইম মাত্র 2 ঘন্টা 3 মিনিট, কিন্তু বর্তমানে পৌঁছতে সময় লাগছে কখনো 3 ঘন্টা, আবার কখনো 4 ঘন্টা। যখন ঘড়ির কাঁটায় রাত্রি 3টে ছুঁই ছুঁই, তখন হাজির হলাম হাওড়া জাংশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এইবার শিয়ালদহ স্টেশন। কিন্তু এত রাতে না তো আসে বাস, না তো মেট্রো, এবং না তো আছে পৌঁছে কোনো কাজে ঘন্টা 2 স্টেশনে প্রতীক্ষা করে একদম হাওড়া ব্রিজের সামনে গিয়ে 15 টাকার টিকিট কেটে শিয়ালদহ বাস ধরে রওনা হলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। এবং তারপর 30 মিনিটের মধ্যেই একদম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এখান থেকে সকালে 2টো লোকাল ট্রেন চলে নামখানা স্টেশন পর্যন্ত, কিন্তু সবথেকে পপুলার ট্রেন হলো সকাল 7টা বেজে 14 মিনিটের লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। কাজেই বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করতে হলো সকালের আলো ফোটার জন্য। এরপর মাত্র 25 টাকা পার হেড টিকিট কেটে ভেতরে প্রবেশ করা, ট্রেন ধরার জন্য দৌড়দৌড়ি ইত্যাদি। এই ট্রেন প্রতিদিন শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে রওনা হয় নামখানার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মের নাম্বার থাকে 15 থেকে 18, তবে আজকের প্ল্যাটফর্মের নাম্বার 17। যেহেতু আগে থেকেই প্রবেশ করেছিলাম স্টেশনের মধ্যে, সেই জন্য বসার সিট নিয়ে কোনো অসুবিধাই হলো না। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, সকাল 7:14 এই নামখানা লোকাল শিয়ালদা টু নামখানা লিখে সার্চ করলে ট্রেনের অ্যাপে কেন শো করে না? কারণটা, এই ট্রেন শিয়ালদহ ছেড়ে 2 ঘন্টার মাথায় লক্ষ্মীকান্তপুর লোকাল নামে প্রথমে লক্ষ্মীকান্তপুরে গিয়ে প্রথম জার্নি কমপ্লিট করে এবং 15 মিনিট লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে নাম চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে 1 ঘন্টার মাথায় গিয়ে পৌঁছয় নামখানা রেলওয়ে স্টেশনে। তাই সার্চ করতে হবে প্রথমে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, তাহলে দেখবেন সকাল 7টা বেজে 14 মিনিটের এই ট্রেনটা শো করবে। মানে এক কথায় এই ট্রেন শিয়ালদহ থেকে টোটাল 3 ঘন্টা ট্রাভেল টাইম অতিক্রম করে আমাদের পৌঁছে দেবে নামখানা রেলওয়ে স্টেশনে। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে পৌঁছতে হবে আজকের সুন্দর ঠিকানায়। এইবার নামটা বলেই ফেলি, আজ আমরা যাচ্ছি লয়ালগঞ্জ, অনেকে বলেন লালগঞ্জ, যেখানে যাওয়ার জন্য সরাসরি স্টেশনের বাইরে থেকে রিজার্ভে টোটো পাওয়া যায়। এছাড়া 5 মিনিট পায়ে হেঁটে মেন রোডে পৌঁছলেই ওখান থেকেও রিজার্ভে কিংবা শেয়ারিংয়ে অপশন রয়েছে, কিন্তু রিজার্ভে খরচটা অনেকটাই বেশি পড়ে, প্রায় 400 টাকার মতো। কাজে দুজন আসলে সব থেকে ভালো অপশন শেয়ারিংয়ে টোটো, অটো কিংবা বাসে করে মাত্র 30 টাকা থেকে 40 টাকার মধ্যে পৌঁছে যান 10 মাইল বাজারে। তারপর ওখান থেকে শেয়ারিংয়ে কিংবা কম খরচে রিজার্ভে পৌঁছানো সম্ভব একদম লয়ালগঞ্জ পর্যন্ত। আপনারা যদি কলকাতা ধর্মতলা থেকে বকখালি বাস ধরে আসেন, তাহলে একদমই 10 মাইল বাজারে নামতে পারবেন। বাসে আসলে খরচ হতে পারে এক একজনের 100 টাকা থেকে 150 টাকা, এবং সময় লাগতে পারে 4 ঘন্টার কাছাকাছি। এখন আমরা এসে নামলাম, এটা হচ্ছে 10 মাইল বাজার। এই যে দেখছেন, এই জায়গাটাতে হচ্ছে নামতে হয় যদি শেয়ারিংয়ে আসতে চান। এই জায়গাতে নামার পরে অল্প একটুখানি এগিয়ে গেল না, ওখানে একটা ব্রিজ আছে, দেখতে পাবেন সামনে একটা ব্রিজ আছে। ওই ব্রিজ পার করলে ওখান থেকে শেয়ারিংয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে লালগঞ্জ পর্যন্ত।
আর তাছাড়া যদি চান এখান থেকে নেমে এখান থেকে কিন্তু রিজার্ভেও নিতে পারেন। এখান থেকে রিজার্ভে গেলে খরচটা একটু বেশি পড়ে, ওই 150 টাকা থেকে 200 টাকার মধ্যে নেওয়া হয়। কিন্তু অল্প একটু যদি পায়ে হেঁটে যাওয়া যায় তাহলে ওখান থেকে পার পার্সনে মানে শেয়ারিংয়ে খুব কম খরচে পৌঁছানো সম্ভব। তবে আমরা এখান থেকে 150 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেটাও একদম ক্যাম্প পর্যন্ত। আপনারা যদি ক্যাম্পে একটু আগে থেকে জানিয়ে দেন তাহলে ক্যাম্প থেকে টোটো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে খরচটা অল্প একটু বেশি পড়ে। তবে যদি 4 জন থাকেন তাহলে আমি বলবো 200 টাকা বললেও ঠিকঠাক থাকবে। তার কারণ রাস্তার ডিস্টেন্স প্রায় অনেকটাই। চারিদিকে সুন্দর গ্রাম, মাঠ ঘাট, গাছের সারি, পুকুর ডোবা, এসব মুক্ত অক্সিজেনে শ্বাস নেওয়ার বারবার সুযোগ করে দেয়। যারা নেচার লাভার তাদের ভালো লাগবে তো অবশ্যই। এছাড়াও যারা নিরিবিলিতে গ্রাম্য সমুদ্র সৈকতে ভেসে বেড়াতে চান তাদের জন্য এই জায়গা একটা ভালো সুযোগ। তবে হ্যাঁ, রাস্তার কন্ডিশনটা কিছু কিছু জায়গাতে একটু খারাপ রয়েছে, কিন্তু এগুলোই তো আসলে গ্রাম চেনার আসল মাধ্যম। যাই হোক, কোথায় কোথায় এখন এসে পৌঁছালাম আজকের আমাদের নেচার ক্যাম্প অ্যান্তেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। এটাই হলো আমাদের সময় কাটানোর সেই ঠিকানা যেগুলো আপনারা এই ভিডিওর শুরুতেই দেখেছেন। আমি এখন চলে আসছি অ্যান্তেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। জায়গাটার পরিবেশটা কত সুন্দর দেখুন। এক কথায় একটা নেচার ক্যাম্প যাকে বলা হয়। চারিদিকে রয়েছে দেখবেন এরকম সব সোনাঝুরি গাছ, তার সাথে কিছু ইউক্যালিপটাসের গাছ আছে। এখানে পুকুরের ওপরেই ডাইনিং হলের ব্যবস্থা রয়েছে, তার সাথে লাইন ধরে প্রচুর এখানে টেন্ট আছে। সামনে ওখানে অ্যাট্রাকশন হিসেবে ওখানে রয়েছে ট্রি হাউস, ওখানে বসে কিন্তু অনেকক্ষণ সময় কাটানো যায়। ট্রি হাউসের ওপরে ওঠার জন্য সিঁড়িও রয়েছে। আর আমাদের যে রুম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঠিক এই দিকে, এটা হচ্ছে গেট দিয়ে ঢুকে কিচেন পার করে এইদিকে রয়েছে আমাদের রুম। আর এখানে আশেপাশের পরিবেশটা দেখেছেন তো কত সুন্দর। এই জায়গাতে চাইলে এখান থেকে বসে মাছ ধরারও ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে যে এখানে ডাইনিং, দেখেছেন তো একদম জলের ওপর, এক কথায় অসাধারণ জায়গা। আর এখানে লাইন ধরে অনেকগুলো রুম আছে, এইদিকে রয়েছে অনেকগুলো টেন্ট। তো আমরা হচ্ছে রুম বুক করেছি এখানে। আমি আছি এই রুমটাতে। এই রুমটা দেখাই আপনাদের, দেখুন নিচেটা কিছুটা এই ধরনের টাইল দেওয়া। এইরকম একটা বড় বেড আছে দেখতে পাচ্ছেন এখানে, 1 2 3 4 4টে বালিশ দেওয়া রয়েছে এই জায়গাতে। পাশে এখানে ওয়াল ফ্যানের ব্যবস্থা রয়েছে, এখানে মস্কুইটো ওয়েল লাগানো আছে, তার সাথে এখানে চার্জিংয়ের পয়েন্ট, তার সাথে অনেকগুলো এখানে সব লাইটের পাখার পয়েন্ট দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট কুলার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। এই দিকটাতে রয়েছে অনেকগুলো হ্যাঙ্গার। রুমের সঙ্গেই পাশে এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে। এই হচ্ছে বাথরুমের ভেতরটা, এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, এখানে একটা কমোডের ব্যবস্থা আছে, তাছাড়া বালতি মগ এরকম জলের নল ইত্যাদি সব কিছু আছে। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা বাথরুমের ভেতরে রয়েছে। যেহেতু শীতের সময় ঘুরতে আসছি সেই জন্য সুন্দর একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আছে এখানে। চেক ইন করার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছে এরকম সুন্দর একটা ছোট্ট গ্লাসে করে। এটা হচ্ছে মাজা খুব সম্ভব, হ্যাঁ এটা মাজা। আর সত্যি কথা বলতে শীতের সময় আসলেও এই জায়গাতে কিন্তু ঠান্ডা সেরকম পরিমাণে নেই, মানে একটা নর্মাল ওয়েদার থাকে না, ঠান্ডা গরমের একটা মাঝামাঝি সময়। কিন্তু এখানে যে পরিবেশ একদম অদ্ভুত। হালকা হালকা গাছের ফাঁক দিয়ে এখন হাওয়া চলছে, বুঝতে পারছেন, খুব সুন্দর লাগছে এখানে। মানে গরম যে আছে এখানে সেই জিনিসটা ফিল হবেই না, সেটা আপনারা শীতের সময় আসুন কিংবা গরমের সময় আসুন না কেন। গাছের ওপরে এইরকম যে বসার যে ব্যবস্থা আছে না, এই জিনিসটা খুব কম ক্যাম্পে গেলে দেখতে পাওয়া যায়। এখানে ওঠার জন্য রয়েছে দেখুন এরকম খুব সুন্দর একটা সিঁড়ি, যেটা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বসার জন্য দুটো জায়গা রয়েছে, একটা আছে ডান দিকে এখানে, আর একটা আছে বাম দিকে এই জায়গাতে। এই যে দেখছেন গাছের মধ্যে তৈরি করা হয়েছে এরকম বসার জন্য সুন্দর সুন্দর জায়গা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে বাম দিকে যদি নজর করা যায় না, এইদিকে দেখতে পাবেন ঝাউয়ের গাছ এবং তার সাথে পুরো ম্যানগ্রোভটাকে। এইরকম একটা জায়গাতে থাকার অভিজ্ঞতা একদম সেরা লেভেলের। আর এখানে সামনেই রয়েছে যেহেতু সমুদ্র এবং সমুদ্রের বিচ, বিকেলবেলা আমরা পায়ে হেঁটে যাবো, জাস্ট মানে অল্প একটু রাস্তা। সামনে ওখানে ঝাউ বাগান দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঝাউ বাগান থেকে সমুদ্রের পুরো বিচ শুরু হয়ে যায়। রাতের সময় এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন পাশে এগুলো ঝুলছে বিভিন্ন রকম সব লাইটের ব্যবস্থা। গাছের ওপরে এরকম লাইট দিয়ে সাজানো গোছানো একটা জায়গা রাতের সময় কেমন লাগতে পারে আপনারা কিন্তু মনে মনে কল্পনা করে নিন। এইবারে চলুন, প্রচণ্ড পরিমাণে না খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এখন ঘড়ি কাটায় দুপুর 2:27। এটা কি মাছ? এটা পাবদা। পাবদা। এটা রুই কাতলা। এটা তো আমুদি। এখানে রয়েছে আলু ভাজা, ভাত, স্যালাডে হচ্ছে শসা, পেঁয়াজ, লেবু এবং একটা কাঁচা লঙ্কা। তার সাথে এখানে রয়েছে ফুলকপির সবজি, এখানে এটা মুগের ডাল, এটা চাটনি, আর তার সাথে এখানে রয়েছে পাঁপড়। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কোন জায়গাতে বসে খাওয়া দাওয়া করছি দেখুন, একদম পুকুরের ওপরে। মানে পুকুরের ওপরে রয়েছে এরকম সুন্দর একটা ডাইনিং, যে জায়গাতে আমরা সবাই বসে খাচ্ছি। অলরেডি কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমি হচ্ছি সবার শেষ। দুপুরে এত রকম খাবারের মেনু আছে না, এত খাবার তো দিনের বেলা এবং রাতের বেলাও তো আমি খাই না। এখানে মাছগুলো অনেকগুলো দিয়েছে, যেমন অনেক রকম ভ্যারাইটি আছে। তার সাথে মাছের সাইজ দেখুন, মাছের পিস দেখেছেন তো কত মোটা, মানে মাছ খেয়ে পেট ভরে যাবে কি বলবো। আর এই যে আমুদি মাছগুলো, এই মাছগুলো কিন্তু এখানের একদম টাটকা, একদম মুচমুচে। আমুদি মাছ ভাজা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ভাতের চালগুলো একদম ছোটো ছোটো সরু সরু,
কাটা মাছটার স্বাদটা কিন্তু খুবই সুন্দর। এই জায়গাতে এর আগে আমি এসেছি, কিন্তু এই ক্যাম্পে এই প্রথমবার আসছি। এখানে যে খাওয়া দাওয়া সুন্দর হয়, অনেক কাস্টমারের রিভিউ শুনেছি, আজকে প্রথমবার এসে খাওয়া দাওয়া করছি। তোমাদের খাবার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আর পুচকা তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো। তুমি তো একদম সত্যি কথা বলো, ডবল করে ভাব নিচ্ছ তাই তো? বাড়িতে কোনোদিন দেখিনি তো। এখন এই মুহূর্তে ঘড়ি কাটায় বিকেল 5:10। এত পরিমাণে লম্বা ঘুম দিয়েছি না খাওয়া দাওয়া করে, পুরো ভুলেই গিয়েছিলাম যে এখানে ঘুরতে আসছি। আমি ভেবেছিলাম বাড়ির মধ্যে আমি ঘুমাচ্ছি। সন্ধে হয়ে গেছে, একটু আগে আমাদের ঘুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার দরকার ছিল এখানে পাশের সমুদ্র সৈকতের দিকে, কারণ ওখানে রয়েছে লাল কাঁকড়ার বীচ। রাস্তা যেতে যেতে কী কী জিনিস দেখতে পাই, আর তার সাথে ওই যে লাল কাঁকড়ার বীচে কী রয়েছে সব কিছু দেখাবো আপনাদের। আমাদের ক্যাম্পের গেট দিয়ে বাইরে বেরোলেই দেখবেন বাম পাশে একটা সোজা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে অল্প কিছুটাই যেতে হয়, আর রোডটা কিছুটা এই ধরনের মাটি রোড দেখতে পাচ্ছেন, যেহেতু গ্রাম্য জায়গা। পাশে এদিকে চলে গেছে ঝাউবাগানের দিকে একটা রাস্তা, আর সোজা রাস্তা চলে গেছে একদম সমুদ্র সৈকতের দিকে, যেখানে রয়েছে গাদা গাদা লাল কাঁকড়া। আজকে আমরা যে ক্যাম্পে আছি সেটা এই যে ঝাউবাগানটা দেখছেন, এই ঝাউবাগানটার একদম শুরুতেই এইটুকু রাস্তা আমরা আসলাম। এই যে জায়গাটা দেখছেন পুরোটা হচ্ছে ম্যানগ্রোভ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, আর এই পুরো জায়গাটা এটা হচ্ছে সুন্দরবনের মধ্যেই পড়ে। কিন্তু অনেকে যারা জানে না তারা হচ্ছে এই জিনিসটা বললেও হয়তো বিশ্বাস করবে না। তো এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভের গাছ। এইসব গাছের নিচে দেখবেন ছোটো ছোটো সব শ্বাসমূলে সব ভর্তি, আর এই জায়গাতে এত পরিমাণে অজস্র কাঁকড়া না, আপনাদেরকে যদি নেমে গিয়ে দেখায় এখানে বিভিন্ন রকম কাঁকড়া, ঝিনুকের প্রজাতি সব হচ্ছে দেখতে পাবেন। আর এইটা হচ্ছে ছোট্ট একটা খালের মতো আর কি। এই দিকটা দেখায়, এখানে জল হচ্ছে রয়েছে অনেকটা। এই যে দেখছেন এটা চলে গেছে একদম ম্যানগ্রোভের ভেতর দিয়ে বেশ অনেকটা জায়গা জুড়ে। একটু যদি আগে ঘুম থেকে উঠে আসতে পারতাম না, তাহলে পুরো জায়গাগুলো খুব সুন্দর লাগতো ক্যামেরাতে। অনেক মানুষ আছে যারা দূরের দিকে থাকে, এখানে টোটোতে করে ঘুরতে আসে। এই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র, জোর করে 3 থেকে 4 মিনিটের মতো পায়ে হাঁটা রাস্তা, পৌঁছে গেলাম। এখানে জঙ্গল শেষ, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র সৈকত। ডান দিকে এগুলো সব ঝাউয়ের বাগান। এই জায়গাটা খুবই সুন্দর, ভেতরে একবার প্রবেশ করে গেলে খুব সুন্দর লাগে। এখানে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও তোলা যায়। আর তার সাথে বাম দিকে এই যে জায়গাটা দেখছেন, এখানে সব মাছ শুকনো করা হয়। এই সমুদ্র বিচে দেখতে পাবেন এইরকম সাদা বালি, যত লম্বা চলে যাবেন একদম পায়ে হেঁটে শেষ নেই। আর এখানে পাশে এখানে রয়েছে দেখুন কিছু হচ্ছে ফ্যাক্টরি, যেগুলো বলছিলাম মাছ শুকনো টুকনো হয়। এখানে অনেক মানুষ সব কাজও করছে। এখানে এগুলো সব কুচো চিংড়ি সব শুকনো করা হচ্ছে, আর তার সাথে এখানে দেখুন কত মানুষ কাজ করছে। মানে সমুদ্র বিচের ওপর দিয়ে টোটো নিয়ে ঘুরছে, কী অবস্থা। এই দেখুন আবার একটা টোটো গেল, মানে এক ধরনের একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। বালির বীচ হলেও বালিটা একটু শক্ত, তো যার জন্য সব গাড়ি নিয়ে ঘুরছে। অনেকে দেখি এখানে বাইক নিয়ে ঘুরতে আসে, তো বাইক নিয়ে ঘোরে। তো বাইক নিয়ে ঘুরতে এই জায়গা কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে খাওয়া দাওয়া করার পর বিকেলের সময় একটা টোটো নিয়ে বেশ কিছু সাইট সিনে করে আসতে পারেন। তার জন্য টোটোর ব্যবস্থা এই ক্যাম্প থেকেই করিয়ে দেওয়া হয় যদি কেউ যেতে চান। তবে ভালোভাবে যদি লয়ালগঞ্জকে জানতে চান এবং উপভোগ করতে চান, তাহলে পায়ে হেঁটে বিকেল থেকে সন্ধ্যের সময়টা সব থেকে সেরা। এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ শুকনো হতে দেখতে পাবেন, এবং তার সাথে চাইলে কথাবার্তা বলে বাজারের থেকেও কম দামে এখান থেকে শুকনো মাছ কিনে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে সমুদ্র বিচে জোয়ার ভাটার টাইম অন্যান্য জায়গার মতোই প্রায় সেম। প্রায় ঘন্টাখানেক আগেই সমুদ্রের জল ছিল অনেকটাই সামনে। এর পরবর্তী জোয়ার আসবে একদম সন্ধ্যের পর, এবং ঢেউগুলো আছড়ে পড়বে একদম সমুদ্র তীরবর্তী এই জায়গাগুলোতেই। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যের মুহূর্তে আমরা ফিরে চললাম ক্যাম্পের দিকে। সূর্যের শেষ লাল আভাতে ম্যানগ্রোভ পার করে প্রবেশ করলাম ক্যাম্পের পরিবেশে। এই ক্যাম্পের পাশে রয়েছে ছোট্ট একখানা গ্রাম্য দোকান, যেখানে সকাল সন্ধে অনেক মানুষই চা খেতে আসে। এই চায়ের কথা বলতেই মনে পড়ল, আজকে আমাদের প্যাকেজের মধ্যে সন্ধ্যের চা এবং স্ন্যাক্স তৈরি হচ্ছে। কাজের দোকানে চা খাওয়াটা সকালের জন্য তোলা থাক। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 6:18। রাতের সময় আর দিনের সময়ের মধ্যে অনেক পার্থক্য। দিনে জায়গাটা যতটা সুন্দর লাগছিল, তার থেকেও রাতে জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। আর তার সাথে দেখুন সেই যে বসার জায়গা গাছের ওপর, কত সুন্দর দেখছেন। এই হচ্ছে আমাদের ক্যাম্পের মধ্যে ছোট্ট একটা ডগি, ভীষণ কিউট। এটাই হলো দিনের বেলার সেই ট্রি হাউসের সিঁড়ির ধাপগুলো, যেগুলো রাতের সময় চেনাই যাচ্ছে না। ক্যাম্পের দাদারা বলল সন্ধ্যের স্ন্যাক্সটা ট্রি হাউসের ওপরে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাজে এমন সুন্দর ব্যবস্থার সদ্ব্যবহার হাতছাড়া করতে কেই বা চায়। আর এই ওপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় রাতটা আরও বেশি রঙিন। আর এখনের সময়ের এখানে যে চারিদিকের আশেপাশের মুহূর্ত একদম পাল্টে গেছে। এখানে মাঝের মধ্যে দেখছি লোডশেডিং হচ্ছে, তো লোডশেডিংয়ের সমস্যাটা মনে হচ্ছে এখানে প্রায় হয়ে থাকে। কিন্তু এই লোডশেডিংয়ের মধ্যে একটা মজা রয়েছে। এখন আমরা বসে আছি ট্রি হাউসের উপরে, তো চারিদিকে এখন নিস্তব্ধ। লোডশেডিং মানে বুঝতে পারছেন, এখানে গান বাজনা শোরগোল সব কিছু বন্ধ। এখন এখানে যে আসল যে প্রকৃতি সেটাকে এখন উপভোগ করা যাচ্ছে। তার সাথে সন্ধ্যাবেলা এখন দিয়ে গেছে গরম গরম মুড়ি আছে, আর তার সাথে অনেকগুলো এখানে সব পেঁয়াজের পকোড়া আছে, একদম গরম গরম।
আর এখানে রয়েছে দুধ চা। চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। তবে এই যে কারেন্ট চলে যাওয়া, এইটা হচ্ছে ক্ষণিকের জন্য। নিচে দেখুন এখন শুরু হয়ে গেছে অলরেডি ক্যাম্প ফায়ার। নিচে আগুন জ্বলছে আর তার সাথে সবাই বসে রয়েছে। আর এত পরিমাণে মুড়ির সাথে পকোড়া দিয়েছে না, শেষমেশ পকোড়াগুলো খেতে পারলাম না। দিনের বেলায় নর্মাল টেম্পারেচার থাকলেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা, তাই হাত গরম করার জন্য এবং সময় কাটাতে ক্যাম্প ফায়ারের জুড়ি মেলা ভার। 1 ঘন্টা কোন দিক থেকে পরিবারের সাথে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে এই ক্যাম্প ফায়ারের আছেই শুরু হলো সন্ধ্যার অন্যতম খাবার বারবিকিউ চিকেন। এর জন্য অবশ্য আগে থেকে জানিয়ে রাখতে হয়। এরপর হালকা মিউজিক সিস্টেমে পরিবার, বাচ্চাদের খেলাধুলো, গাছের ফাঁক দিয়ে আলোর লুকোচুরি খেলার প্রাণ ভরে অনুভব এবং স্পর্শ করলাম। এখন সন্ধেবেলা যে দেখাচ্ছিলাম আপনাদের বারবিকিউ তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে যে একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর করে ফ্রাই করেছে, সাথে এরকম স্যালাডে হচ্ছে শসা, পেঁয়াজ, তার সাথে এরকম টমেটো দিয়ে সাজিয়ে দিয়েছে। আচ্ছা দাদা, এটা কেজিতে কত করে নেওয়া হয়? 450 টাকা। 450 টাকা কেজি। আর कोई हाफ केजी लेते चाहे 250 টাকা। 250 টাকা হাফ কেজি। মানে যারা আগে থেকে যারা বলছে না, মানে এখানে আসার পর দুপুরে খাওয়ার সময় বললেও হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। এরপর ঘন্টাখানেক বারবিকিউ হাতে আড্ডা দিয়ে সময় কাটলো। ডিনারের ঠিক আগের মুহূর্তে রাতের নেচারের আওয়াজকে শোনার জন্য একবার ক্যাম্পের বাইরেও কিছুক্ষণ সময় কাটিয়েছি। জ্যোৎস্না রাতে জলাশয়ের উপর কুয়াশার হালকা স্পর্শে ঝিঝি পোকার আওয়াজ শোনার এক অন্যরকম গল্প রয়েছে, যার ব্যাখ্যা শুধুমাত্র অনুভব। এই জায়গার পরিবেশ অন্যান্য জায়গার মতো একটুও নষ্ট হয়নি। এখানে নেই কোনো শোরগোল, নেই কোনো অত্যাচার। রাত্রি 9টা নামলে চারিদিকে নিস্তব্ধতার মধ্যে দিয়ে ভেসে আসে দূর থেকে সমুদ্রের হালকা মিষ্টি গর্জন এবং মাছ ধরার ট্রলারের আওয়াজ, যেটা শুনে বুঝতে একটু অসুবিধা হয় না যে সমুদ্রের জল এখন একদম তীরের সামনে এসে হাজির। এখনও সময় ঘড়ি কাটায় রাত্রি 10টা। এখন চলে আসছি ডাইনিং হলে রাতের হচ্ছে ডিনার খাওয়ার জন্য। রাতের খাবারে রয়েছে আমাদের এখানে দেখুন রুটি, আর তার সাথে এক বাটি হচ্ছে কষা চিকেন, আর এখানে বাঁধাকপির একটা মিক্স সবজি করেছে। রাতে ভাত চাইলে ভাতও পাওয়া যায়। আমরা হচ্ছে রুটি বলে দিয়েছিলাম দুপুরে, সেই রুটি দিয়ে গেছে। আর দুটো রুটিই নিতে পেরেছি, কারণ সন্ধ্যেবেলা থেকে মানে যেসব খাবারগুলো খেয়ে আসছি, ক্যাম্পে তো কোনো কাজ নেই, সারাদিন ওই খাওয়া আর খাওয়া, একটুও মানে খাবার হজম হচ্ছে না। তো সেই জন্য দুটো রুটি নিয়েছি। এখানে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে, যে নৌকোতে করে আমরা কিছুটা ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, কিছুটা সমুদ্রের মধ্যে দিয়ে আমরা রাইড করব। আমাদের কালকে বোটিংয়ের জন্য বেরোতে হবে সকাল 8টার সময়। হাতে যেহেতু সময় রয়েছে, তো রাতে খাওয়া দাওয়া করে একটু আরামে ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠতে পারবো। তাহলে রাতের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। একটা সুন্দর গ্রাম্য পরিবেশে খুব সকালের যে ভাইবটা প্রয়োজন, তার প্রত্যেকটাই রয়েছে এই লালগঞ্জের বাতাসের মধ্যে। হালকা কুয়াশার স্পর্শ, অল্প হিমেল বাতাস, পাখিদের কিচিরমিচির, সূর্য ওঠার আগে চন্দ্রের আবছা দৃশ্য। ভোরবেলা থেকে চায়ের দোকান খুলে চা তৈরির তোড়জোড়। গ্রাম বাংলা ছাড়া এইসবের জুড়ি মেলা ভার। সকাল সকাল পিছু নিয়েছিল আমাদের ক্যাম্পের ছোট্ট কুকুর ছানাটাও। তবে এর থেকেও সেরা মুহূর্ত ছিল আমার কাছে যখন হালকা সানরাইজের সময় ধুলোপথে কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। সূর্য ওঠার সাথে মনে হয় পুরো প্রকৃতিই যেন জেগে উঠছে। অনবরত মানুষেরা বাড়ি থেকে গিয়ে হাজির হচ্ছে কাজের জায়গায়, সাথে সূর্যের সোনালি আলো চোখে মুখে এসে পড়ছে। সত্যি বলতে এতদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এ যেন এক অন্যরকম ক্লাইম্যাক্স। এখানে সমুদ্রে জোয়ার ভাটা কখন হয়, কখন যায় কিছু বলা মুশকিল খুবই। কখনো সকালে দেখতে পাবেন একদম জল সামনে এসে বাড়ি মারছে। এর আগে যখন আমি এসেছিলাম না, তখন এই যে এই জায়গা দিয়ে হাঁটছি, এই জায়গাতে পুরো সমুদ্রের ঢেউয়ের গর্জন মানে মারাত্মক লেভেলের ছিল। তার সাথে যে এখানে যে ট্রলারগুলো দেখতে পাওয়া যায় মাছ ধরতে আসার, সেগুলো এই জায়গাতে পুরো ভাসে। আর তার সাথে শীতের যে পাখিগুলো, সেইগুলো এই জায়গাতে মানে অনবরত যাওয়া আসা করে, জাস্ট পুরো অসাধারণ লাগে। কিছুক্ষণের মধ্যে বলছে এখানে মানুষজন যে আবার এখানে জোয়ার উঠবে। তো ওই জোয়ারটা উঠলেই আমরা শুরু করে দেবো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোট রাইডিং। সকালের সময় সমুদ্র বীচ থেকে এখানে যে সানরাইজটা না, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। কিছু কিছু জায়গাতে এত সুন্দর লাগছে, নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে, তার সাথে সূর্যের কিরণটা পেছন দিক থেকে রিফ্লেক্স হচ্ছে জলের মধ্যে। তার সাথে এখানে যে ঝাউ বাগান আছে, ঝাউ বাগানটা সকালের এই হালকা কুয়াশার মধ্যে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আচ্ছা অমিত দা, তুমি তো প্রথমবার আসছো, তোমার কেমন লাগছে জায়গাটা? মানে যদি ঘুরতেই হয় এখানে সকাল সকাল আসতে হবে, কেউ ডিস্টার্ব করারও নেই, ঘোরো একদম বিন্দাস স্বাধীনতার সাথে। না ফ্যামিলি কিংবা কাপলদের জন্য একদম সেরা জায়গা হতে পারে, না যারা একটু হচ্ছে নির্জন নিরিবিলি পছন্দ করছে। যারা কাপল আসছো তারা হাতে হাত ধরে এই সাইডে কিন্তু এই ঝাউবন থেকে শুরু করে আশেপাশে লোকেশনগুলো কিন্তু ঘুরতে পারবে, তাকে টাইম দিতে পারবে, দারুণ জায়গা। তো যাদের শুটকি মাছ থেকে সমস্যা আছে তাদের বলবো একটু দূরেই থাকবেন, কারণ এখানে আশেপাশে মাছ শুকনো করা হচ্ছে। তো শুটকি মাছের গন্ধটা গোটা সমুদ্র বীচ জুড়ে হালকা হালকা করে কিন্তু পাওয়া যায়। এখন আমি প্রবেশ করে গেলাম ঝাউ বাগানের মধ্যে। ঝাউ
চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা না একটা পিকনিকের স্পট, এখানে চাইলে পিকনিক করতেও আসতে পারেন। পিকনিক করার জন্য জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে রয়েছে সাদা বালি আর এরকম সবুজ ঝাউয়ের বন। এখন আমাদের ডাক এসে গেছে ম্যানগ্রোভের মধ্যে বোটিং করার জন্য, কারণ সমুদ্রের জল এখন অনেকটাই সামনে চলে আসছে। এখন ঘড়ি কাঁটায় বাজে 7:38। সকালের সময় বেশ একটা ঠান্ডা হালকা হালকা একটা বাতাস বইছে, এখানে খুব সুন্দর লাগছে। এখন ক্যাম্পের মধ্যে প্রবেশ করতেই এখন দেওয়া হচ্ছে সকালের ব্রেকফাস্টের গরম গরম চা, একটা করে টোস্ট। আর আমাদের ক্যাম্পের মধ্যে যে পুকুরটা দেখছেন, এখানে কিন্তু মাছ ধরার ব্যবস্থা রয়েছে। কাল থেকে অনেকবার দেখছি এখানে বিভিন্ন রকম মাছ আছে, শোল থেকে শুরু করে কিছু হচ্ছে রুই, কাতলা, বাটা, এসব মাছ হচ্ছে এখানে আছে। তো কেউ যদি শখের জন্য এখানে যদি মাছ যদি ধরতে চান, তাহলে তার জন্য কিন্তু ব্যবস্থা আছে ছিপের। এখানে বললেই ওই যে আটার গোলা যেটা হচ্ছে মাছের চারা, সেটা বানিয়ে দেবে। এখানে বসে বসে মাছ ধরতে পারবেন, সময় কাটাতে পারবেন। চাটা খুব সুন্দর বানিয়েছে। বোটিংয়ে বেরিয়ে যাওয়ার আগে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকালের খাবারে রয়েছে লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি এবং তার সাথে এক বাটি ঘুগনি। ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছে, শুধু লবণটা একটু বেশি আছে। বোটিংয়ে যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে নেওয়ার আসল কারণ, এখান থেকে বোটিং পয়েন্ট পৌঁছতে বোটিং করা এবং ফিরে আসা বেশ অনেকটাই সময় লেগে যাবে। বোটিং পয়েন্টে যাওয়ার জন্য ক্যাম্পের বাইরে প্রতীক্ষা করা টোটো ধরেই রওনা দিলাম। এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট অবশ্যই এই ক্যাম্প থেকেই করিয়ে দেওয়া হয়, যার খরচ এই ভিডিওর শেষে অবশ্যই বলা থাকবে। ক্যাম্প থেকে বোটিং পয়েন্টের ডিস্টেন্স খুব বেশি রাস্তা নয়, কিন্তু রোড কন্ডিশন একটু খারাপের জন্য সময়টা লাগে একটু বেশি। টোটো থেকে নেমে ডান দিক দিয়ে কয়েক পা হেঁটে গেলেই এই জায়গা সেই জায়গা যেখান থেকে শুরু হবে আজকে আমাদের সব থেকে সেরা মুহূর্ত। আচ্ছা, বোটিং যদি করতে হয় তাহলে সবাইকে কিন্তু আসতে হয় লালগঞ্জের এই জায়গাতে। এখানে দেখবেন অনেক মাছ ধরা চলছে সকালের এই সময়। এই যে নৌকোগুলো দেখছেন, সব হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে। এই যে দেখুন কত রকমের মাছ এখানে। বাজারে যেসব মাছগুলো আমরা খাই না, এই যে শঙ্কর মাছ, তার সাথে এখানে কিছু মাছ রয়েছে, আরও সব মাছের নাম জানি না। এখানে একটা এই পাতা মাছ রয়েছে, এই দেখুন কত শঙ্কর মাছ এখানে, একদম তাজা। চলুন নৌকোর মধ্যে উঠে পড়া যাক। আর এখানে ওঠার সময় একটু সাবধান, এই জায়গাগুলো আসলে জোয়ারের সময় ডুবে যায় তো, যার জন্য একটু পিছল থাকে আর কি। লালগঞ্জে ঘুরতে আসলে এই সমুদ্রের মধ্যে এবং ম্যানগ্রোভের মধ্যে বোট রাইড যদি না করা হয়, তাহলে বলবো এই যে লালগঞ্জ ঘোরাটা পুরোপুরি বৃথা। কারণ এটাই হচ্ছে আসল সৌন্দর্য, আসল অ্যাট্রাকশন। আমরা ম্যানগ্রোভ থেকে শুরু করেছিলাম বোট রাইড, আমরা এখন চলে আসছি একদম ম্যানগ্রোভ ছেড়ে একদম সমুদ্রের মধ্যে। মানে এই যে জার্নির অভিজ্ঞতা, এটা কিন্তু অন্যান্য জায়গাতে পাওয়াই যায় না। এই যে একসাথে ম্যানগ্রোভ, তার সাথে সমুদ্রের মধ্যে রাইড। এখন আমরা চলে যাচ্ছি লাল কাঁকড়া বিচের দিকে। লাল কাঁকড়া বিচটা ঠিক ডান দিকে, এই দিকে আমাদের যে রিসর্টটা সেটা কিন্তু এই দিকে। মানে আমরা ওই জায়গা থেকে আমরা টোটোতে করে আসলাম এই জায়গায়, এবং এই জায়গা থেকে রাইড করে চলে যাচ্ছি আবার ওই দিকের দিকে। আর সমুদ্রে এখন ভরপুর জোয়ার রয়েছে। আর যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য বিশেষ করে আজকের ব্লগটা বানানো। এই যে দেখছেন, আমি কিন্তু আমার নিজের ফ্যামিলি নিয়ে আসছি, তার সাথে অমিতদার ফ্যামিলিও রয়েছে, সাথে আমাদের ছোটো বাচ্চারাও রয়েছে। কোনো রিস্ক নেই, একদম খুবই মানে সেফটির সাথে ঘোরানো হয় ধীরে ধীরে। বেশ মানে এনজয় করছি কিন্তু আমরা ট্রিপটা। এখন আমি যেই জায়গাতে এসে নামলাম, এইটা হলো লাল কাঁকড়ার বীচ। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। শীতের সময় আসুন কিংবা গরমের সময় আসুন। আর এখানে পাশেই রয়েছে সুন্দর একটা ঝাউয়ের বন এইদিকে। আর তার সাথে এইদিকে লাইন ধরে না এত মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে। আর তার সাথে দেখুন এখানে সুন্দর একটা ম্যানগ্রোভের গাছ, মানে সমুদ্রের জলের মধ্যে ম্যানগ্রোভের গাছ আছে এখানে। এই জায়গাতে পা ভিজিয়ে অনেকক্ষণ ঘুরে নেওয়া যায়। আগেরবার আমি এসেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো যে এই লালগঞ্জে, তো সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন একদম ম্যানগ্রোভের গাছের পাশ দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু এখন জোয়ারের পরিমাণটা একটু বেশি রয়েছে, সেই জন্য জলটা অনেকটা বেঁচে সামনে চলে আসছে। আর এখানে এই যে বীচটা আছে পুরোটাই কিন্তু এরকম সাদা বালির বীচ। না আমরা ওই যে বলি না হোয়াইট স্যান্ড বীচ বকখালিতে ঘুরতে গেলে, তো সেই বালির বীচটা কিন্তু এই জায়গাতে আসলেও দেখতে পাবেন। এখানে কোনো কাদা নেই, কোনো কিচ্ছু নেই, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে দূরে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, যেগুলো আমাদেরকে দেখেই না লুকোচ্ছে। তো লাল কাঁকড়া ক্যামেরাতে সেইভাবে না ধরা পড়ে না। এখানে আসলে সামনে চোখ থেকে যে জিনিসটা দেখতে পাবেন সেটাই হচ্ছে আসল সৌন্দর্য এবং আসল মজা। এইদিকে কত পাখি দেখুন।
টাকা পয়সা খরচ করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই শান্তি অন্য কোথাও মেলে না, যেখানে একটু নির্জনতার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা সাদা বালি, ঝাউবন, সমুদ্রের সাথে দুজনে নিখুঁত সময় কাটানো যায়। পাশেই ঝাউবনের মধ্যে দিয়ে একটা রাস্তা ভেতরের দিকে চলে গেছে এবং শেষের এমন একটা প্রান্ত রয়েছে যেটা ভারতবর্ষের বিখ্যাত কিছু জায়গার সাথে তুলনা করায়। এই জায়গা আমার কাছে চেনা। গত কয়েক মাস আগে এসেছিলাম এই জায়গাতে। জায়গাটা হয়তো সেম, কিন্তু থাকার যে পরিবেশ দুটো ভিন্ন। এই জায়গার একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে আত্মার সঙ্গে। হতে পারে মানুষ কম, কিন্তু অমানবিক একদমই নেই। যাই হোক, বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আবার যে নৌকোয় করে এসেছিলাম সেই নৌকোতে ফিরে চললাম জঙ্গল ছেড়ে সমুদ্রে, তারপর আবার সমুদ্র ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেই বোটিং পয়েন্টে, তারপর টোটো ধরে একদম ক্যাম্পে গিয়ে হাজির। এরপরে আসবো আসল প্রশ্নে, যেটা হবে এই ট্রিপের বিভিন্ন খরচ সম্পর্কে। এরপর এখান থেকে ব্যাগপত্র গোছ করে নিয়ে আমাদেরকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে আমাদের ক্যাম্প ছেড়ে। কিন্তু যাওয়ার আগে এখানে আমরা যে রুমে থেকেছি সেই রুমের প্রাইসটা, তার সাথে এখানে আরও যে থাকার জন্য যে অপশান আছে সেইগুলো আপনাদের দেখাই, তার সাথে প্রাইস কত করে সেগুলো শেয়ার করি। এখানে তো পাচ্ছেন লাইন ধরে পুকুরের পাশে এই যে টেন্টগুলো আছে না, এখানে টেন্টের দু রকম ভ্যারাইটি আছে। এইদিকে রয়েছে ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট, আর এখানে রয়েছে এটা আছে ডাবল টেন্ট, এখানে দুজন থাকতে পারবে। তো চলুন আগে যে গ্রুপ টেন্টটা আছে মানে ফ্যামিলি টেন্ট যেটা, সেই টেন্টটা দেখাই আগে আপনাদের। এই যে দেখুন, খুবই একটা বড় একটা লাক্সারিয়াস টেন্ট দেখতে পাচ্ছেন। এখানে 3টে বালিশ দেওয়া আছে, কিন্তু এখানে 4 জন থাকতে পারবে। শীতের সময় যেহেতু সেই জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে লাইটের ব্যবস্থা সব কিছু আছে। যেহেতু এখন শীতের সময় সেই জন্য পাখা দেওয়া নেই, কিন্তু গরমের সময় আসলে এখানে পাখার ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়, টেবিল ফ্যান। এখানে রয়েছে একটা ছোট্ট উইন্ডো, এইদিকে রয়েছে একটা। এই টেন্টে থাকতে গেলে এখানে 1150 টাকা করে দিতে হয় পার হেড, খাওয়া দাওয়া সব কিছু নেই। পাশে যে টেন্টটা আছে দুজন যেটা থাকতে পারবে, এই টেন্টটা আপনাদের দেখাচ্ছি দেখুন, দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা এই জায়গায় থাকাই যায়। এখানে লাইটের ব্যবস্থা আছে, তার সাথে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে শীতের সময়, যেহেতু গরমের সময় আসলে এখানেও পাখার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই টেন্টে থাকতে চাইলে এখানে খরচ মাত্র 1050 টাকা করে, মানে ওটা হচ্ছে 1150 আর এইটা হচ্ছে 1050। আর এখানে আমরা এই যে রুমের মধ্যে আছি না, এই রুমের মধ্যে থাকতে গেলে খরচ হয় মাত্র 1350 টাকা করে উইথ খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। এটা হচ্ছে নন এসি প্রাইস। আর যদি এসিতে থাকতে চান তো এসি রুমের ব্যবস্থাও রয়েছে এখানে। তো এসির জন্য খরচ পড়বে 1500 টাকা পার হেড। এইবার আপনাদের আমরা যে বোটিং করে আসলাম, বোটিংয়ের খরচটাই তো বলা হলো না। তো বোটিংয়ের খরচ হচ্ছে যে ম্যাক্সিমাম যদি 5 জন ঘুরতে আসেন তাহলে 100 টাকা করে পার হেড খরচা পড়ে বোটিংয়ের জন্য। আর যদি 5 জনের কম আসেন সেই ক্ষেত্রে কিন্তু 500 টাকা দিয়ে পুরো বোটটা রিজার্ভ করতে হয়। আর যদি বেশি সংখ্যায় আসেন 8 জন কিংবা 10 জন, তো সেই ক্ষেত্রে চার্জেসটা অল্প একটু বেশি পড়ে। তো সেটা মানে কাস্টমাইজ হয়ে যায়, এখানে এসে কথাবার্তা বলে নেবেন। আর এখান থেকে যেই টোটোতে করে আমরা গেলাম এবং আসলাম, যাওয়া আসা নিয়ে একটা টোটোর খরচ মাত্র 200 টাকা। এই টোটোতে মোটামুটি 5 জন থেকে 6 জন পর্যন্ত যাওয়া আসা করতে পারবেন। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমার ছুটি, এখান থেকে যেতে হবে আমাকে আমার বাড়ি। আর যাওয়ার আগে আপনারা কীভাবে এই ক্যাম্পে বুক করবেন সেটা বলে দিই। এই হচ্ছে কার্ড, একটা নাম্বার দেওয়া আছে, দেখুন নাম্বারটা আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। তাছাড়া ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, অবশ্যই ফোন করে বুকিং করতে পারেন যদি এরকম একটা সুন্দর জায়গাতে এসে থাকতে চান। আর প্রাইসিংগুলো কত কী সব কিছু তো বললাম আপনাদের। তাহলে চলুন, এরপর দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাইকে টাটা।